দিব। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। আমাদের চারদিকে যেভাবে করোনা বাড়ছে তাতে আমরা ভীত, শঙ্কিত। আমরা সবাই সবার জন্য দোয়া করব। তোমরা প্রিয় ছাত্ররা আমার জন্য দোয়া করবে, আমাদের সকল শিক্ষকের জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। আমিও তোমাদের জন্য দোয়া করব যাতে আমরা প্রত্যেকে সুস্থ থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। তার আগে পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। আমি জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আর আজকে আমি তোমাদের সিলেবাসের 205 বিজনেস ট্যাক্সেশন নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো। আজকে আমি তোমাদের সিলেবাসে পার্ট সি এর আদার ট্যাক্স লজ ইন বাংলাদেশ, যে আদার ট্যাক্স লজ ইন বাংলাদেশের নাম্বার 1 যেটা ছিল আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আজকে আমার থার্ড লেকচার। ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ফার্স্ট লেকচারে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কী, এটার প্রয়োজনীয়তাটা কী, এটার ইকোনমিক্যাল ইফেক্টগুলো, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। গত ক্লাসে আমরা কয়েকটা অঙ্ক করেছি এবং আজকে আমরা আরও থিওরি পড়বো। তোমরা জানো যে এখানে থিওরিটিক্যাল পার্টগুলো অনেক বেশি বড়, মানে অনেক থিওরি আমাদেরকে জানতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করি আমাদের ক্লাস। আজকে যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টাইপস অফ ভ্যাট রেজিস্ট্রেশন, টাইম অ্যান্ড মেথড অফ পেমেন্ট অফ ভ্যাট, আর ভ্যাট অথরিটিস। এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। ভ্যাট অথরিটিস অনেক বেশি বড়, যার জন্য আমরা হয়তো কভার করতে পারবো না। নেক্সট ক্লাসে আবার আমরা আরও কিছু জিনিস ভ্যাট অথরিটি, যে আরও কতগুলো ভ্যাট অথরিটিতে অনেক অনেক অথরিটি মিলে, মানে অনেকজন কমিশনার মিলে ভ্যাট অথরিটি আমরা জানবো যখন পড়বো তখন। যার জন্য হচ্ছে এটা আমাদের কভার করা সম্ভব হয়নি। নেক্সট ক্লাস আমরা এটা কভার করে দিব। তো প্রথমেই আমরা আসবো রেজিস্ট্রেশনে। ভ্যাট রেজিস্ট্রেশন গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ভ্যাট রেজিস্ট্রেশন আসলে কি। ভ্যাট নিবন্ধন, যেটাকে ভ্যাট নিবন্ধন বলে, যে একটা কোম্পানি যার বার্ষিক টার্নওভার মানে বিক্রয় টার্নওভার 3 কোটি টাকার বেশি, হ্যাঁ, 50,000 টাকা থেকে 3 কোটি টাকার মধ্যে যাদের, তাদেরকে অবশ্যই ভ্যাটের নিবন্ধন করতে হবে এবং ভ্যাট প্রদান করতে হবে। এবং আমরা গত ক্লাসে দেখেছি, ফার্স্ট লেকচারে দেখেছি যে আমরা এরিয়া বেসিসে ভ্যাটটা ডিফারেন্ট হয়। যেমন সিটি কর্পোরেশনের আন্ডারে ভ্যাটটা একরকম, সিটি কর্পোরেশনের বাইরের অঞ্চলগুলোতে আরেক রকম ভ্যাটের রেটটা। যেমন ট্যাক্সের রেটটা ওই ক্ষেত্রে আলাদা, ঠিক তেমনি ভ্যাটের রেটটাও আলাদা। তো এগুলো আমরা দেখেছি। এখন রেজিস্ট্রেশনে যেটা, রেজিস্ট্রেশনটা দুই ধরনের সাধারণত, একটা হচ্ছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে সেন্ট্রাল রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে ভলেন্টারি রেজিস্ট্রেশন। ভলেন্টারি রেজিস্ট্রেশন, সেন্ট্রাল রেজিস্ট্রেশন মানে হচ্ছে কেন্দ্রীয়ভাবে যেটা রেজিস্ট্রেশন বলে। কেন্দ্রীয়ভাবে রেজিস্ট্রেশন মিনস হচ্ছে একটা কোম্পানির অনেকগুলো উইংস থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলো উইংস থাকতে পারে। সেই উইংসগুলো বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, কিন্তু সবগুলো উইংসের যদি একটা জায়গায় সেটার হিসাবগুলো রাখা হয়, তাহলে ওই যেখানে হিসাব রাখা হয় সেখান থেকে কিন্তু তার কী হবে, তার রেজিস্ট্রেশনটা করতে হবে, সেই জায়গা থেকে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে সে কী করবে, সমজাতীয় প্রোডাক্ট, মানে হোমোজেনিয়াস প্রোডাক্ট সে কিন্তু কী করবে, বিক্রি করবে অথবা আমদানি করবে অথবা উৎপাদন করবে। হোমোজেনিয়াস প্রোডাক্ট হতে হবে। প্রোডাক্টটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশনটাও কিন্তু একটা সেন্ট্রালি হবে না। সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সমজাতীয় প্রোডাক্ট উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান বা আমদানিকারক কোনো ব্যক্তি বা ব্যবসায়কারী কোনো ব্যক্তি, তারা কি করে, যদি তার বিভিন্ন জায়গায় অফিস থেকে থাকে কিন্তু হিসাবপত্রগুলো একটা জায়গায় রাখা হয়, সেই ক্ষেত্রে তাকে সেন্ট্রাল যেখানে হিসাবপত্র রাখা হয় সেটার আন্ডারেই তাকে, সেই অফিসের আন্ডারেই তাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো চলো শুরু করি। আমাদের দেখি এখানে কি বলা আছে। রেজিস্ট্রেশন অফ সেন্ট্রাল অর
branch unit as per section 5. Every person requires to be registered for his economic activities shall have only one VAT registration for the central and all the branches unit, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থনৈতিক কার্যাবলীগুলো। নাম্বার 2 তে বলা হয়েছে notwithstanding anything contained in subsection 1, a branch unit that maintains the records and keeps the accounts independently and separately from the central unit, they may have separate VAT registration. তাহলে দেখো কি বলেছে যে notwithstanding anything contained in section 1, a branch unit that maintains the records and keeps the accounts independently, যদি ব্রাঞ্চগুলো আলাদা আলাদাভাবে একই সমজাতীয় পণ্য উৎপাদন করছে আমদানি করছে যেটাই হোক, কিন্তু ব্রাঞ্চগুলো যদি সেপারেটলি রাখে, অ্যাকাউন্টস যদি সেন্ট্রালি না রাখে, তাহলে আলাদা আলাদাভাবেই তাদেরকে কি করতে হবে, তাদেরকে ভ্যাট রেজিস্ট্রেশন খুলতে হবে। প্রত্যেকটা অফিসের জন্য আলাদাভাবে ভ্যাট রেজিস্ট্রেশন খুলতে হবে। তো সেটাই বলেছে ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড সেপারেটলি ফ্রম দ্য সেন্ট্রাল ইউনিট মে হ্যাভ এ সেপারেট ভ্যাট রেজিস্ট্রেশন। 3 বলছে every branch unit registered separately shall for the purpose of this act be regarded as a separate taxpayer। আচ্ছা, যে কথাটা আমি বললাম এর আগেই, 4 নাম্বার হচ্ছে মুভমেন্ট অফ গুডস অর এক্সচেঞ্জ অফ সার্ভিস ফ্রম ওয়ান ব্রাঞ্চ ইউনিট টু অ্যানাদার সেপারেট রেজিস্টার্ড branch unit of the economic activity shall not be treated as supplies, or consequently there shall be arise no output tax liability or input tax credit claim। ঠিক আছে, মুভমেন্ট অফ গুডস অর এক্সচেঞ্জ অফ দ্য সার্ভিস ফ্রম ওয়ান ব্রাঞ্চ, তার মানে হচ্ছে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যদি তোমার কোনো পণ্য বা সেবা যেটা এক্সচেঞ্জ করা হয়, হ্যাঁ, another separate registered branch unit of the economic activity shall not be treated as supplies। তার মানে হচ্ছে যে আলাদা আলাদা, মানে একটা সার্ভিস সেন্টার থেকে যদি আরেকটা সার্ভিস সেন্টার এসে, আমি এইভাবে তোমাদেরকে বুঝাচ্ছি যে ধরো আমরা যদি কোনো হোটেলের কথা চিন্তা করি, একটা রিসোর্ট যেটা কিছু আছে সিলেটে আছে, একই মালিকের আরেকটা রিসোর্ট আছে আমার কি বলে চিটাগংয়ে বা কক্সবাজারে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু দুই জায়গায় কিন্তু তারা কি করছে, দুই জায়গায় কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করছে, হ্যাঁ, সার্ভিস প্রোভাইড করছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হচ্ছে তারা যদি সেপারেটলি এক জায়গায় না রেখে দুই জায়গায়, তাহলে হলো এখানকার সিলেটের কিছু প্রোডাক্ট তারা যদি ট্রান্সফার করে, কক্সবাজারে ট্রান্সফার করে, বা কক্সবাজারে কিছু প্রোডাক্ট যদি তারা সিলেটে ট্রান্সফার করে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু একই সেম আমরা মনে করছি না, সেম সার্ভিস মনে করছি না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তাদেরকে হিসাব রাখতে হবে, ঠিক আছে। কনসিকুয়েন্টলি দেয়ার অ্যারাইজ নো আউটপুট ট্যাক্স লায়াবিলিটি অর ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম। নেক্সট দেখো ভলেন্টারি ট্যাক্স রেজিস্ট্রেশন অ্যাজ পার সেকশন 13। ভলেন্টারি ট্যাক্স রেজিস্ট্রেশনটা কি? ভলেন্টারি মানে হচ্ছে ঐচ্ছিক, বাধ্যতামূলকভাবে না। কেউ যদি ইচ্ছা করে তাহলে সে কি করবে, এই ভ্যাট রেজিস্ট্রেশনের আন্ডারে সে কি করতে পারবে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবে, ভ্যাটের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবে। তো এক্ষেত্রে তার লিমিট, কারণ ভ্যাটের ক্ষেত্রে আমাদের বলাই আছে যদি আমাদের বিক্রয় 3 কোটি টাকার মধ্যে হয় তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। যদি ওই কোম্পানির 3 কোটি টাকা না হয়, তাও যদি সে ইচ্ছা করে তাহলে ভ্যাট রেজিস্ট্রেশন সে করতে পারবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, তাহলে দেখি টার্মসগুলো কি বলেছে। Any person making a taxable supply in the process of economic activity are not required to be registered may voluntarily make within such time on such terms and in such manner as may be prescribed an application to the Commissioner of VAT registration। আচ্ছা, এরপরে বলা আছে the Commissioner shall after registering such person within such time on such terms and in such manner as may be prescribed issue
a VAT registration certificate containing a business identification number. তাহলে বলছে কেউ যদি ইচ্ছা করে কমিশনার অফ ভ্যাট তার কাছে যেয়ে এটা নিবন্ধন করতে পারে, ইচ্ছা করলে সে নিবন্ধন করতে পারে, এবং ভ্যাট কমিশনার অফ ভ্যাট সেই ক্ষেত্রে তাকে কি একটা ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার 12 ডিজিটের একটা ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার তাকে প্রদান করবে। এরপরে দেখো ক্যান্সেলেশন অফ ভ্যাট রেজিস্ট্রেশন অ্যাজ পার সেকশন 9। এখন যদি কেউ ইচ্ছা করে যে ঐচ্ছিক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, ধরো রেজিস্ট্রেশন তার ইচ্ছা হলো সে করলো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইচ্ছা হলো সে রেজিস্ট্রেশন করলো, কিন্তু করার পরে দেখা যাচ্ছে যে সে এক্সপেক্ট করেছিল যে তার সেলস হয়তো বাড়বে বা সেলস 3 কোটি টাকার কাছাকাছি যেত, কিন্তু দেখা গেল যে 1 বছর পর তার সেলস হঠাৎ করে কমে গেল, এই ধরো করোনার কারণে কারো যদি সেলস হঠাৎ করে কমে যায়, ঠিক আছে, তাহলে সে কি করবে? সেই ক্ষেত্রে তাকে কিন্তু ভ্যাটের রেজিস্ট্রেশন সে ক্যান্সেল করতে পারে, যে আমি এখনো ভ্যাট দেওয়ার যোগ্য হইনি, আমার সেলস কমে গিয়েছে, সুতরাং আমি আমার ভ্যাট এর এই রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করবো। সেই ক্ষেত্রে কি করবে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ক্যান্সেলেশন অফ ভ্যাট রেজিস্ট্রেশন অ্যাজ পার সেকশন 9. 1. If a registered person refrain from carrying on his economic activity, he may make within such time, on such terms, and in such manner as may be prescribed an application to the Commissioner for the cancellation of VAT registration. Refrain from the carrying out. কেউ যদি এমন কোনো কাজ করে যার জন্য তার কি অর্থনৈতিক যেমন আমি একটু আগে বলছিলাম যে তোমাকে একটা ইসের কথা, হোটেলের বিজনেসের কথা, সেই হোটেল বিজনেসের কোনো কারণে, ধরো এই যে করোনা মহামারীর কারণে, আমরা যদি চিন্তা করি যে করোনা মহামারীর কারণে এখন আমার পর্যটক হচ্ছে না, হোটেলটা কি করতে হবে, লাটে উঠে গেল, তার হোটেলটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে, তাহলে তার কি ইকোনমিক অ্যাক্টিভিটিটা কি ক্লোজ হয়ে গেল, অর্থনৈতিক কার্যাবলী ক্লোজ হয়ে গেল, সেই ক্ষেত্রে সে ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলের জন্য কমিশনার অফ ভ্যাটের কাছে আবেদন করতে পারে প্রেসক্রাইবড ফর্মে। আমাদের ফর্মের কথা বলা আছে আমাদের ভ্যাট আইনে, হ্যাঁ, 1991 সালে যে ভ্যাট আইন সেখানে বলা আছে, সেই বিধান অনুযায়ী সেখানে যে যে জিনিসগুলো চাওয়া হয়েছে, যে জিনিসগুলো দিতে বলা হয়েছে, তার আন্ডারে সে কি করতে পারে, একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারে। Number 2, a person who continue to make taxable supplies but does not require to remain registration anymore may within such time, on such terms, and in such manner as may be prescribed may apply to the Commissioner for the cancellation of his registration, provided that a person who is registered voluntarily under section 8 shall require remaining registered for at least 1 year. That means এখানে বলা হয়েছে who continue to make taxable supplies but does not require to remain registration anymore. আচ্ছা, মানে হচ্ছে এখানে বলা হয়েছে যে যদি কেউ কোনো সাপ্লায়ার কোনো প্রোডাক্ট সাপ্লাই করতে করতে যদি ভলেন্টারি ইসের ক্ষেত্রে বলছে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলছে যে কেউ যদি ঐচ্ছিকভাবে নিজের ইচ্ছায় যদি সে কী করে রেজিস্ট্রেশন করে, তাহলে 1 বছর পর সে যদি মনে করে যে হ্যাঁ তার ভ্যাটটা দেওয়ার মতো হচ্ছে না, দ্যাট মিনস তার টার্ন ওভারটা কম হচ্ছে, হ্যাঁ, তার ভ্যাটের আওতায় সে আসছে না, বা ভ্যাট দেওয়ার মতো তার ক্যাপাবিলিটি নেই, সেই ক্ষেত্রে সে ভ্যাট ক্যান্সেলেশন 1 বছর পরে, ঐচ্ছিক রেজিস্ট্রেশনের 1 বছর পরে সে কি করতে পারে, ভ্যাট ক্যান্সেলেশনের জন্য আবেদন করতে পারে। 1 বছরের আগে সে আর ভ্যাট ক্যান্সেলেশনের জন্য আবেদন করতে পারবে না। 3 নাম্বার দেখো, the commissioner may within such time, on such terms, and in such manner as may be prescribed cancel the VAT registration. তাহলে এই ক্ষেত্রে কমিশনার অফ ভ্যাট উনি কি করতে পারে, ভ্যাটের রেজিস্ট্রেশন সমস্ত আইনের যে সমস্ত বিধানগুলো আছে সেই বিধানগুলো পরীক্ষা করে যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে ইনি ভ্যাটের রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারে। 4 নম্বরে বলেছে if a registered person does not apply
for the cancellation of VAT registration under section 1, and if it is appear to the commissioner on appropriate inquiry that the VAT registration of such person is liable to be cancelled, he shall issue an order directing such person to make an application for the cancellation of VAT registration, and if no such application is made in accordance with such order, the commissioner may সম্মত cancel the VAT registration of such person. তাহলে এখানে বলা হয়েছে যদি কোনো রেজিস্টার্ড পারসন, দ্যাট মিনস আগে নিবন্ধিত কোনো ব্যক্তি যদি ভ্যাট ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লিকেশন প্রপার ওয়েতে না করে, তাহলে কি হবে, কমিশনার অফ ভ্যাট উনি কী করবে, যদি দেখেন যে হ্যাঁ তার ইচ্ছা আছে বা সে অ্যাপ্লিকেশন করেছে বা সেটা প্রপার ওয়েতে হয় নাই, তাহলে কমিশনার তাকে কি করবে, প্রপার ওয়েতে অ্যাপ্লিকেশন করতে বলবে। যদি সে অ্যাপ্লিকেশন না করে, তাহলে কমিশনার ইচ্ছা করলে তার ভ্যাটের রেজিস্ট্রেশনটা কি করতে পারে, তার ক্ষমতা বলে বাতিল করে দিতে পারে। 5 এ বলা হয়েছে if after the cancellation of VAT registration of a person it appears to the commissioner that such person is required to be enlisted, then he may সম্মত or upon an application enlist such person as a turnover taxpayer. আচ্ছা, যদি ভ্যাট রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের পরে যদি কমিশনার অফ ভ্যাট উনি যদি দেখেন যে হ্যাঁ কোনো ট্যাক্স পেয়ার উনি টার্ন ওভার ট্যাক্স দেওয়ার জন্য, কারণ ভ্যাটের তো অনেকগুলো টার্ম আছে, শুধু ভ্যাট উৎস করকর্ত ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেলস ট্যাক্সও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভ্যাট। তা যাই হোক, সে যদি সেটা মনে করে তাহলে কি সে করতে পারে, তাকে টার্ন ওভার ট্যাক্স পেয়ার হিসেবে গণ্য করতে পারে বা সেই হিসেবে তাকে রূপান্তর করতে পারে, এরকম আর। 6 নাম্বার হচ্ছে where registration of a registered person is cancelled, he shall without such delay refrain from using or issuing any tax invoice, integrated tax invoice and withholding certificate, credit note, debit note, etc. কি বলেছে, where registration of a registered person is cancelled, যদি একজন নিবন্ধিত ব্যক্তির নিবন্ধন বাতিল করা হয়, সেক্ষেত্রে কি করবে, উইদাউট সাচ ডিলে, কোনো রকম দেরি না করে, রিফ্রেন ফ্রম ইউজিং অর ইস্যুইং এনি ট্যাক্স ইনভয়েস, হ্যাঁ, তাহলে তাকে কোনো ধরনের ট্যাক্স ইনভয়েস বা কোনো ট্যাক্স ভাউচার, হ্যাঁ, তারপর হচ্ছে উইথ হোল্ডিং সার্টিফিকেট, সে যে ট্যাক্স উঠিয়েছে সেটার কোনো সার্টিফিকেট, ক্রেডিট নোট, ডেবিট নোট, এটা ইস্যু করা থেকে বিরত থাকবে। বিতে বলা হয়েছে রিটার্ন দ্য ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড অল সার্টিফিকেট কপিজ thereof to the commissioner within such time as may be prescribed and pay to the area taxes and files a final VAT return. তারপর কি বলছে, যে রিটার্ন দ্য ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফেরত দিতে হবে এবং কি করতে হবে, সমস্ত সার্টিফিকেটের কপি কমিশনারের কাছে ফেরত দিতে হবে এবং এরিয়ার যদি কোনো ট্যাক্স থাকে তা পেমেন্ট করতে হবে। এরপরে দেখো টাইম অ্যান্ড মোড অফ পেমেন্ট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আমাদের সেকেন্ড যেই ডিসকাশনের টপিকটা ছিল, এখানে হচ্ছে টাইম অ্যান্ড মোড অফ পেমেন্ট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আমরা কোন সময় এবং কিভাবে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা আমরা পরিশোধ করব সেটা সম্পর্কে বলা হয়েছে। এখানে দেখো, according to section 6 of the Value Added Tax Act 1991, the provision with regard to time and mode of payment of the VAT are as follows. Provision with regard to time of payment of the VAT.
Number one, VAT on imported goods shall be paid at the same time and in the same manner as import duty is paid in accordance with the provision of the Customs Act. আচ্ছা, কোনো যদি আমদানিকৃত পণ্য হয় যার উপর আমদানি শুল্ক প্রযোজ্য, আমদানি শুল্ক আইনের অধীনে আমদানি শুল্ক প্রযোজ্য, সেই ক্ষেত্রে সেটা পরিশোধ করতে হবে। 2 নম্বরে বলেছে যখনই সেটা আমদানি করে নিয়ে আসবে, প্রোডাক্টটা যখনই সেটা আমদানি করে নিয়ে আসবে তখন যে আমদানি শুল্কটা তার উপর প্রযোজ্য সেটা তাকে পরিশোধ করতে হবে। এরপরে বলা হয়েছে VAT will be payable upon goods manufactured or produced for carrying out or for expansion of business or and goods imported, purchased, acquired or procedure in any manner by a registered or registrable person at the time of one of the following events whichever occurs first. কি বলছে, VAT will be payable upon goods manufactured or produced for carrying out or for expansion of business or on goods imported, purchased, acquired or procured in any manner by a registered or registrable person at the time of one of the following events whichever occur first. তার মানে হচ্ছে ভ্যাটটা যদি কোনো ব্যক্তি কোনো পণ্য উৎপাদন করে বা আমদানি করে বা সেই পণ্যটা প্রক্রিয়াজাত করে ফিনিশ গুডে পরিণত করে, এই সমস্ত কার্যাবলীর মধ্যে যেটা আগে সংগঠিত হবে সেই প্রোডাক্টের উপরে কি করতে হবে, ভ্যাট প্রদান করতে হবে। নেক্সট দেখো, এতে বলেছে when the goods are delivered or supplied, যখনই সেই প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া হবে, সরবরাহ করা হবে, তখন সেই সময় আমাকে সেই সময় ভ্যাট প্রদান করতে হবে। when an invoice relating to supply of the goods is issued, যখন ইনভয়েস ইস্যু, কোনো পণ্য সরবরাহের সময় যখন ইনভয়েস ইস্যু করা হবে তখন ভ্যাট পেমেন্ট করতে হবে। when any goods are used personally or supplied for use of any other person, যদি কোনো প্রোডাক্ট ব্যক্তিগতভাবে ইউজ করা হয় বা অন্য কোনো কারো ইউজের জন্য সেটা সরবরাহ করা হয়, ঠিক তখনই সেই প্রোডাক্টের উপর কি করতে হবে, ভ্যাট প্রদান করতে হবে। 2 নম্বরে বলছে when part or full payment is received, যখন আংশিক বা সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয় তখনই ভ্যাটটা প্রদান করতে হবে। সিতে বলা হয়েছে value-added tax shall be payable when a taxable service is rendered by a registered or registrable person during the operation or expansion of his business at the time of any of the following activities whichever occur first, namely এখানে কি বলেছে, value-added tax shall be payable, value-added ট্যাক্সটা পরিশোধ করতে হবে। কখন পরিশোধ করতে হবে, যখন কোনো সার্ভিস প্রদান করা হয়, হ্যাঁ, সার্ভিস প্রদান করা হয় অথবা এক্সপানশন অফ বিজনেস, অথবা কোনো বিজনেসের ব্যাপ্তি বা ওই বিজনেসটা যখন প্রসারিত হয় সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে যেটা আগে হবে সেই ক্ষেত্রে, যদি বিজনেসটা এক্সপানশন আগে হয় তাহলে সেই এক্সপান্ডেড বিজনেসের উপরে দিতে হবে। যদি সার্ভিস প্রোভাইড আগে করা হয় তাহলে সেই সার্ভিস প্রোভাইডের উপর করতে হবে। তার মানে যেই কাজটা আগে সংগঠিত হবে সেটার উপরেই আমাকে ভ্যাট প্রদান করতে হবে। when the service is rendered, যখন সার্ভিস প্রদান করা হয়, when an invoice relating to service is issued, একই কথা, গুডসের যেরকম তোমার সার্ভিসের ক্ষেত্রে একই সেম জিনিস, যখন ইনভয়েস ইস্যু করা হয়, when part or full payment is received, যখন সার্ভিসের ক্ষেত্রে কিছু অংশ বা পুরোপুরি অংশই কি করা হয়, রিসিভ করা হয়, গ্রহণ করা হয়, টাকা গ্রহণ করা হয়। 4 হচ্ছে in case of imported service that are taxable, value-added tax shall be charged at the rate in force at the time of payment of the service. Imported সার্ভিসের ক্ষেত্রে আর ট্যাক্সেবল, ইম্পোর্টেড যে সার্ভিস, যেমন যদি কোনো বাইরের এক্সপার্ট, যেমন তোমরা জানো যে পদ্মা সেতুর কাজ চলছে, বাইরের অনেক এক্সপার্ট এসে কিন্তু এখানে কাজ করছে, তাহলে এটা কিন্তু ইম্পোর্টেড সার্ভিস আমার, ঠিক আছে। তাহলে ইম্পোর্টেড সার্ভিস আর ট্যাক্সেবল, এটাও ট্যাক্সেবল। ভ্যালু অ্যাডেড ট্যাক্স শ্যাল বি চার্জ অ্যাট দ্য রেট ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট অফ দ্য সার্ভিস, দ্যাট মিনস সার্ভিস তার যখন তার সম্মানী প্রদান করা হবে তখন কিন্তু এই ভ্যাট কেটে রাখা হবে। আচ্ছা, এখন দেখো প্রভিশন উইথ রিগার্ড টু মোড অফ পেমেন্ট অফ দ্য ভ্যাট, কিভাবে ভ্যাটটা পরিশোধ করতে হবে। নাম্বার 1 বলেছে
Notwithstanding anything contained in this section, the board, in accordance to the rules, can make provision for advance payment, including fixation of time and procedure of payment of the VAT and SD, as the case may be. Section 6(4). তাহলে কি বলা হয়েছে, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন দিস সেকশন, যদি এই সেকশনে কোনো কিছু বলা না থাকে, দ্য বোর্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুল, নিয়ম অনুযায়ী বোর্ড কি করবে, প্রভিশন ফর অ্যাডভান্স পেমেন্ট, যখন তাকে অগ্রিম প্রদান করা হবে সেই ক্ষেত্রে কিছু টাকা সঞ্চিত রেখে দিতে হবে, ঠিক আছে, ইনক্লুডিং ফিক্সেশন অফ টাইম অ্যান্ড প্রসিডিউর অফ পেমেন্ট অফ দ্য ভ্যাট। হ্যাঁ, কখন ভ্যাটটা পরিশোধ করবে এবং কোন ওয়েতে ভ্যাটটা পরিশোধ করবে সেটা মেনশন থাকতে হবে। নাম্বার 2, notwithstanding anything contained in subsection 4, the board may direct through official gazette to use stamp and banderole or special sign or mark to the body of the package or container or port of the goods for the purpose of releasing value added tax or SD. এখন কি বলেছে যে the board may directly through official gazette to use stamp or banderole or special sign on the body of the package। তার মানে হচ্ছে যদি কোনো প্রোডাক্ট বাইরে থেকে আসে বা বাইরে যায়, সেই সমস্ত প্রোডাক্টের গায়ে লেখা থাকবে যে সেটার ভ্যাট প্রদান করা হয়েছে কিনা বা ভ্যাটের পরিমাণটা কি পরিমাণ, এবং এটাকে করবে গেজেটেড অফিসাররা এই জিনিসগুলো করবে। এরপরে দেখো নাম্বার 4, ইন কেস অফ ইম্পোর্টেড সার্ভিস দ্যাট আর ট্যাক্সেবল, ভ্যালু added tax shall be charged at the rate in force at the time of payment of the service. In case of imported সার্ভিসের ক্ষেত্রে দ্যাট আর ট্যাক্সেবল, যেটা নাম্বার 3 আমি আগে চলে গিয়েছিলাম, 2টা আমরা শেষ করেছি। নাম্বার 3 দেখো, notwithstanding anything contained in the above section, the government may direct the service provided or receive or collect or deduct a VAT at the source and deposit to the same at the treasury through defined procedure and directives set by the board. Section 6(4)(a), provided that their where service provider being under foreign aided project has already paid all above mentioned VAT properly to the government treasury, VAT cannot be deducted at source again from such parties. আচ্ছা, এখানে কি বলা হয়েছে, যদি কোনো বাইরের এক্সপার্ট কোনো আমাদের দেশে এসে কাজ করে বা সেটা যদি কোনো ফরেন কোনো প্রজেক্ট হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে, পেমেন্টের আগেই তাকে কি করতে হবে, ভ্যাটটা কেটে নিতে হবে এবং সেই ভ্যাটটা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। হ্যাঁ, 4 নাম্বার বলেছে, দ্য পারসন কালেক্টিং অর ডিডাক্টিং ভ্যাট অ্যাট সোর্স under subsection 4(a) must issue a certificate to the relating service provider regarding the deduction or collection in the manner prescribed by the board, starting the following particulars. Section 6(4)(b). এখন এখানে বলা হয়েছে যে যেই কোম্পানি বা অথরিটি যারা বা এমপ্লয়ার কি করেছে, যারা কাজটা দিয়েছে, তারা যে তার কাছ থেকে ভ্যাটটা কেটে নিল, সেইটার জন্য একটা সার্টিফিকেট তাকে ইস্যু করতে হবে, ঠিক আছে। নাম্বার 1 কি বলেছে, দ্য রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স পেয়ার, ভ্যালু অ্যাডেড ট্যাক্স পেয়ার যে যার স্যালারির অ্যাগেনস্টে বা সার্ভিসের অ্যাগেনস্টে ভ্যাট পেমেন্ট করা হলো, তার ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। দ্য টোটাল প্রাইস অর কমিশন পেইড ফর দ্য সার্ভিস রেন্ডার্ড, তার মানে সেখানে উল্লেখ থাকবে যে তাকে কত টাকা কমিশন প্রদান করা হয়েছে অথবা তার সার্ভিসের বিনিময়ে কত টাকা তাকে প্রদান করা হয়েছে। ভ্যালু added taxable service or commission, the amount of value added tax collected or deducted। হ্যাঁ, ভ্যালু অ্যাডেড ট্যাক্স তার কাছে কালেক্ট করা হয়েছে
অথবা তার কাছ থেকে ডিডাক্ট করা হয়েছে, কেটে নেওয়া হয়েছে। অ্যান্ড ই নাম্বারে হয়েছে এনি আদার ইনফরমেশন রিকোয়ার্ড আন্ডার দ্য রুলস, এই রুলসের আন্ডারে যদি অন্য কোনো ইনফরমেশন দরকার হয় সেটাও প্রোভাইড করতে হবে। 5 নাম্বার বলা হয়েছে দ্য পার্টি রেসপন্সিবল to deduct VAT at source will deduct 3% VAT on payable price at source subject to the same condition. আচ্ছা, the party responsible to deduct VAT at source মানে যে উৎসে কর কর্তন করবে সে কি করবে 3% উৎসে কর কর্তন করতে পারবে, যেই ইয়েটা কি বলে তোমার যেই টাকাটা তার সার্ভিসের বিনিময়ে প্রোভাইড করা হচ্ছে। Number 6, both the supplier and service provider and the party that deduct TDS, tax deduct at source, will be responsible for the deducted VAT amount. হ্যাঁ, ট্যাক্স ডিডাক্টেড সোর্স যারা করবে, যে সমস্ত পার্টি এটার সাথে রিলেটেড বা যারা সাপ্লায়ার হতে পারে, যারা তাকে কাজ দিয়েছে, এমপ্লয়ার হতে পারে, তারাই কী করবে, ভ্যাটটাও তারা কী করবে, কালেক্ট করবে, ভ্যাটটাও ডিডাক্ট করবে। 7 বলা হচ্ছে the supplier or service provider will not be released from the payment of the rest of the amount of VAT where a part of the total VAT has been deducted at source. হ্যাঁ, কিছু ভ্যাট 3% বলেছে, 3% ভ্যাট ডিডাক্ট করা হলো উৎসে, প্রথমেই করকর্তন করা হলো, কিন্তু অ্যাকচুয়াল তার যতটুকু ভ্যাট পেমেন্ট করার কথা সেটা কিন্তু সেই কোম্পানিকে, যে এমপ্লয়ার, যে তাকে সার্ভিস প্রোভাইডের জন্য যে কোম্পানি বা প্রতিষ্ঠান যারা টাকা প্রদান করেছে তাদেরকে রেস্ট অফ ভ্যাটের টাকাটা তার কাছে কালেক্ট করতে হবে, সেই জন্য তারা লায়াবল থাকবে। 8 নাম্বার বলা হয়েছে ইফ দ্য সার্ভিস প্রোভাইডার অর দ্য কমিশন payer failed to deduct and deposit the VAT amount, then it will be collected from the service provider and commission payer including 2% interest on the due amount. আচ্ছা, কি বললো, ইফ দ্য সার্ভিস প্রোভাইডার অর কমিশনার পেয়ার ফেল টু ডিডাক্ট, যদি তারা ব্যর্থ হয়, হ্যাঁ, যথাসময়ে যদি যারা সার্ভিস প্রোভাইডার বা যারা ভ্যাটটা কালেক্ট করছে তারা যদি সময় মতো, ভ্যাটের একটা সময় আছে আমরা এর আগে পড়েছিলাম, তো সেই সময় মতো যদি ভ্যাট পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে কি করবে, তাদেরকে 2% ইন্টারেস্ট দিতে হবে। দ্যাট মিনস ভ্যাটের যে অ্যামাউন্ট দেওয়ার কথা তার উপর 2% ইন্টারেস্ট তাদেরকে দিতে হবে এক্সট্রা। 9 বলেছে দ্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স পেয়ার অন গুডস সাপ্লাইড অর সার্ভিস rendered as per methods prescribed by the rules. Number 1 কি বলেছে, at import stage with import duty, যখন ইম্পোর্ট করব, আমদানি করব, তখন আমদানি শুল্ক দিতে হবে। at manufacturing or trading stage through current account and return, যখন উৎপাদন করা হবে তখন কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থটা জমা দিতে হবে। ইন কেস অফ আদার গুডস অ্যান্ড সার্ভিসেস থ্রু রিটার্ন, এবং অন্যান্য পণ্য এবং সেবার ক্ষেত্রে রিটার্নের মাধ্যমে এই জিনিসটা দিতে হবে। এরপরে আমরা চলে আসতেছি ভ্যাট অথরিটি, আমাদের থার্ড নাম্বার ডিসকাশনে ভ্যাট অথরিটি। ভ্যাট অথরিটি কিন্তু বিশাল বড় একটা জিনিস। ভ্যাট অথরিটি, এই ভ্যাট অথরিটির মাধ্যমেই কিন্তু সমগ্র ভ্যাটটা কালেক্ট করা হয়, ঠিক আছে, সমগ্র ভ্যাটটা কালেক্ট করা হয়। এবং এই ভ্যাট অথরিটিকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়েছে, আমরা দেখব একটু পরে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে জুডিশিয়ারি। দ্য অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরের কাজ হচ্ছে ভ্যাটটা নিরূপণ করা, ভ্যাটটা আদায় করা, ভ্যাটটা সঠিক পরিমাণ নির্ধারণ করে দেওয়া, ভ্যাটটা দিচ্ছে কিনা, নতুন ভ্যাট ইন্ট্রোডিউসার, দ্যাট মিনস হচ্ছে নতুন ভ্যাট প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান শনাক্ত করা, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। আর এরপরে যে জুডিশিয়ারি, যেটা আমরা বলবো, জুডিশিয়ারি কাজ হচ্ছে ভ্যাট, এই যে ভ্যাট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর ইম্পোজ করা হলো, তার যদি এই ব্যাপারে কোনো আপত্তি থাকে তাহলে সে কার কাছে বলবে, তাহলে সে এই জুডিশিয়ারি বোর্ডের কাছে বলবে। হ্যাঁ, ভ্যাট আপিলের ডিভিশন একটা আছে, সেখানে সে আপিল করবে যে আমার ভ্যাট এরকম সমস্যা হয়েছে, তখন আপিলের ওরা কী করবে, ভ্যাট ট্রাইব্যুনালের কাছে এইটা হস্তান্তর করবে এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে একদম যেটা অ্যাকুরেট
সঠিক সেই জিনিসটার রায় দেবে এবং তার রায় মেনে নেওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি প্রতিষ্ঠান বাধ্য থাকবে। এই হচ্ছে আমার ভ্যাট অথরিটি। তাহলে আমরা একটু দেখি, দেখো ভ্যালু অ্যাডেড ট্যাক্স ডিপার্টমেন্ট অথরিটিজ অর অফিসার্স। ডিপার্টমেন্ট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এখানে কি নাম্বার 1 কি বলেছে, দেয়ার শ্যাল বি ডিপার্টমেন্ট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স উইচ শ্যাল বি অ্যাডমিনিস্ট্রেটিভ বাই দ্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথরিটিজ। যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথরিটিজ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ, দ্যাট মিনস অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কি একদম বটম থেকে টপ লেভেল পর্যন্ত যারা ভ্যাটের কাজের সাথে সংশ্লিষ্ট থাকে তাদেরকে এই ভ্যাট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি বলে। এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিটাকে ভ্যাট নিরূপণ থেকে শুরু করে ভ্যাট আদায় পর্যন্ত যতগুলো দায়িত্ব থাকে সবগুলো এই ভ্যাট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি পালন করে থাকে। আচ্ছা, এখন দেখো ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথরিটি নাম্বার 2, দ্য ফলোইং শ্যাল বি ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথরিটি ফর দ্য পারপাস অফ দিস অ্যাক্ট। নাম্বার এ তে বলছে দ্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এস্টাবলিশড আন্ডার প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 76 অফ 1972। আচ্ছা, 1972 সালের প্রেসিডেন্সি অর্ডার 76 অনুযায়ী ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ জাতীয় রাজস্ব বোর্ড যেটা এটা গঠিত হয়। নিতে বলা হয়েছে দ্য ফলোইং ক্লজেস অফ ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিসার। এই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এরাই কিন্তু মূলত ভ্যাটটাকে রেগুলেট করে। তাদের কাজ হচ্ছে ভ্যাটটাকে রেগুলেট করা। এই রেগুলেটরের জন্য তাদের আন্ডারে বিভিন্ন বডি আছে, তারা কি করে এই ভ্যাটটাকে আদায় করে নিয়ে আসে। কিভাবে আদায় করে সেই জিনিসগুলো আমরা জানবো। এবং এই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর আন্ডারে ন্যাশনাল রেভিনিউ অফ বোর্ডই মেইনলি এদের নিয়োগ দিয়ে থাকে, যারা তারা আন্ডারে কাজ করে এবং এই ভ্যাটটা কীভাবে কালেক্ট করবে, ভ্যাট কীভাবে নিরূপণ করবে, নতুন ভ্যাট দাতা কীভাবে সংগ্রহ করবে, এই কাজগুলো তারা করে থাকে। আচ্ছা, তাহলে দেখ প্রথমেই হচ্ছে চিফ কমিশনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা 2019-এ এটা নতুন সংযোজন করা হয়েছে। আগে শুধু কমিশনার ছিল, এখন চিফ কমিশনার প্রধান কমিশনার, যিনি টপমোস্ট পারসন এবং তার সম্পূর্ণ দায়িত্ব ভ্যাটটা কালেক্ট করা। সে তার সাবঅর্ডিনেট দিয়ে এই ভ্যাটটা কালেক্টের ব্যবস্থা করে বিভিন্ন ওয়েতে। সেকেন্ড হচ্ছে কমিশনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স। নাম্বার 3 হচ্ছে কমিশনার আপিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে কমিশনার লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 5 হচ্ছে ডিরেক্টর জেনারেল সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট সেল ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস। 6 হচ্ছে ডিরেক্টর জেনারেল অডিট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, অডিট এবং ইনভেস্টিগেশন নিরীক্ষা ডিপার্টমেন্টের যে ডিরেক্টর জেনারেল ডিউটি রিবেট অ্যান্ড রিটার্ন, এটা ডিরেক্টর জেনারেল। অ্যাডিশনাল কমিশন ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস, জয়েন্ট কমিশনার ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস, ডেপুটি কমিশনার ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস, রেভিনিউ অফিসার ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস। আর 13-এ বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস অ্যান্ড 14-এ বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস অফিসার উইথ এনি আদার ডেজিগনেশন। এরপরে আসছে জুডিশিয়াল অথরিটিতে আমরা দেখছি অ্যাপিলেট ট্রাইব্যুনাল আর একটা হচ্ছে কমিশনার অ্যাপিলেট। এই দুইজন যারা মামলা মোকদ্দমা ভ্যাট সংক্রান্ত যত রকমের মামলা মোকদ্দমা থাকে তার নিষ্পত্তির ব্যবস্থা করে এবং নিষ্পত্তি করে থাকে। এরা হচ্ছে জুডিশিয়াল অথরিটি। তো আমরা কিন্তু এখানে একটা জিনিস আমি বলি যে এই চিফ কমিশনার থেকে শুরু করে নাম্বার 1 থেকে শুরু করে এই নাম্বার 7-8 পর্যন্ত এরা হচ্ছে টপ মোস্ট পারসন। তার মানে হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা, ঠিক আছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ র্যাঙ্ক অনুযায়ী তাদেরকে সাজানো হয়েছে, কার পরে কে থাকবে সেটা। এবং জয়েন্ট কমিশনার থেকে শুরু করে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিসার পর্যন্ত এরা হচ্ছে টপমোস্ট হচ্ছে বোর্ড অফ রেভিনিউ, এরা হচ্ছে টপমোস্ট পারসন। তারপর হচ্ছে এটা মিডল এবং লাস্টে ফিল্ড লেভেলে যারা কাজ করে জয়েন্ট কমিশনার থেকে এরা হচ্ছে ফিল্ড লেভেলে কাজ করে। দ্যাট মিনস
ট্যাক্সটা কিভাবে আদায় করা যায়, ট্যাক্সটা কিভাবে সাজানো যায়, কার ট্যাক্সের পরিমাণ কত সেই জিনিসটা নিরূপণ করা, এবং এই ট্যাক্সটা কিভাবে আদায় করা যায় সেই পদ্ধতিগুলো, নতুন নতুন পদ্ধতিগুলো উদ্ভাবন করা এবং নতুন নতুন ভ্যাট দাতা শনাক্ত করা, এই কাজগুলো এই জয়েন্ট কমিশনার থেকে শুরু করে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিসার পর্যন্ত এরা এই কাজগুলো করে থাকে। এবং এখানে সিরিয়াল বাই দেয়া আছে যে কার পরে কি অবস্থান, দ্যাট মিনস ক্রোমোলজিক্যালি ভাবে দেয়া আছে, ঠিক আছে। তো আমি একটা ক্লাস একটুখানি বলে নেই যে কার কাজটা কি। চিফ কমিশনার, উনি হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী এবং ওনার উপরেই সমস্ত ভ্যাটের দায়িত্বটা দেয়া থাকে এবং উনি সমস্ত কিছু দেখভাল করেন এবং অন্যদের দিয়ে কাজ করিয়ে নেন এবং ওনাকে নিয়োগ দিয়ে থাকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। নেক্সট আসো কমিশনার ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস। তাহলে কমিশনারের চিফ কমিশনারের আন্ডারে কমিশনার এবং এই কমিশনারও ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এদের নিয়োগ দিয়ে থাকে এবং তাদের কাজ হচ্ছে ভ্যাটটা আদায় করার জন্য যত রকমের পরিকল্পনা করা দরকার সেই পরিকল্পনাগুলো তারা করে থাকে এবং এটা দেখভাল করে ভ্যাটটা ঠিকমতো আদায় হচ্ছে কিনা। কমিশনার অ্যাপিলেট, এই যে অ্যাপিলেট যেটা বললাম এটা জুডিশিয়ারি সেকশনে তারা কাজ করে যে ভ্যাট সংক্রান্ত যদি কোনো মামলা মোকদ্দমা থাকে সেটার নিষ্পত্তি তারা করে দেয়। আর কমিশনার লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, অনেক বড় বড় ভ্যালুয়েবল কর্পোরেট কাস্টমার থাকে যাদের ভ্যাটটা আলাদাভাবে এদেরকে ট্রিট করা হয়, বিশেষ সম্মান দেওয়া হয় তাদেরকে, যাদের তারা বড় ইউনিট এবং তারা হচ্ছে লার্জ স্কেলে ভ্যাট পেমেন্ট করে। এরপরে দেখো ডিরেক্টর জেনারেল সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট সাউথ, দ্যাট মিনস ডিরেক্টর জেনারেল একটা কেন্দ্রীয়ভাবে একটা ভ্যাট কালেকশনের জন্য আলাদাভাবে করা হয়। আরেকটা ডিরেক্টর জেনারেল অডিট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন, অডিট এবং নিরীক্ষার যদি কোনো সংক্রান্ত কাজ থাকে সেটা এখানে সম্পন্ন করা হয়, উনি এটার দায়িত্বে আছেন ডিরেক্টর জেনারেল ডিউটি রিবেট অ্যান্ড রিটার্ন, যে কোনো ধরনের ডিউটি, যদি কোনো রিবেট থাকে এবং যদি কোনো ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয় বা ভ্যাট তাকে ফেরত দিতে হয় সেটা এই ডিরেক্টর জেনারেল দেখভাল করে থাকেন। এরপরে হচ্ছে অ্যাডিশনাল কমিশনার আসলে কমিশনারের আন্ডারে উনি কাজ করেন অ্যাডিশনাল কমিশনার এবং ওনাকেও ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ নিয়োগ দিয়ে থাকেন এবং এরা সবাই গভর্নমেন্ট অফিসার। এরপরে দেখো জয়েন্ট কমিশনার, আমি বলেছি এখান থেকে ওনারা মেইনলি ভ্যাটটা কালেক্ট করে থাকেন, ওনারা বিভিন্ন ধরনের প্ল্যানিং করে, অ্যাডিশনাল কমিশনার পর্যন্ত বিভিন্ন ধরনের প্ল্যানিং করে কিভাবে ভ্যাটটা আদায় করা যায়, ভ্যাটের কিভাবে বেশি পরিমাণ ভ্যাট আদায় করা যায় এবং কিভাবে ভ্যাটের পরিধিটা এক্সপান্ড করা যায়, এই যে বিভিন্ন প্ল্যানিং জিনিসগুলো উপর টপ লেভেলের ওনারা করেন এবং জয়েন্ট কমিশনার থেকে ওনাদের দায়িত্ব থাকে ভ্যাটগুলো আদায় করা। তারা তো পরিকল্পনা করে দিল, সেই পরিকল্পনা অনুযায়ী ভ্যাটগুলো আদায় করা এই জয়েন্ট কমিশনের থাকে। জয়েন্ট কমিশনার অ্যাডিশনাল কমিশনের আন্ডারে কাজ করে এবং ডেপুটি কমিশনার কাজ করে জয়েন্ট কমিশনের আন্ডারে এবং ওনারা প্রত্যেকেই কি বোর্ড অফ রেভিনিউ কর্তৃক নিয়োগপ্রাপ্ত। এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, উনি কাজ করেন ডেপুটি কমিশনারের আন্ডারে এবং রেভিনিউ অফিসারও তাই, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স অফিসার, ওনারা সবাই ক্রোমোলজিক্যালি যে যার আন্ডারে কাজ করে এবং ওনারাই মেইনলি কি করে ভ্যাটটা কালেক্ট করে, আদায় করে। আর তো অ্যাপিলেট ট্রাইব্যুনাল কমিশনার অ্যাপিলেট, এটা নিয়ে আমরা একটু আগে কথা বললাম। এখন দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস। এখন দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস, এখানে কি বলা হয়েছে, পাওয়ার্স, ফাংশন অ্যান্ড রেসপন্সিবিলিটি। The VAT officials as a whole are known as value added tax authority. That means VAT সংক্রান্ত যে সমস্ত অফিসার, ভ্যাট নিয়ে যে সমস্ত অফিসাররা কাজ করেন তাদেরকেই বলা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথরিটি।
VAT authority may be classified into two major groups depending on their functions and power, namely administrative authority and judicial authority, যেটা আমি তোমাদের একটু আগে বললাম। In this section, the power, function and responsibility of administrative authority are discussed below. Administrative authority প্রথমেই আসছে আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর আন্ডারে কাজ করে চিফ কমিশনার যতগুলো আমরা এর আগে আলোচনা করলাম সবাই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর আন্ডারে কাজ করে। এখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রেসপন্সিবিলিটি কাজ কি এবং এটার ক্ষমতা কতখানি সেই জিনিসটা আমরা দেখব। এই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ নাম্বার 1 এ বলা হয়েছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইজ consisted under the National Board of Revenue Order 1972 under section 213 and is given the highest executive authority under the Ministry of Finance এবং তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে কি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, হ্যাঁ অর্থ মন্ত্রণালয় তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে। এরপরে দেখো দ্য NBR ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সংক্ষেপে is empowered to make necessary rules concerning value-added taxes matter in Bangladesh। তার মানে বিভিন্ন ধরনের নিয়ম কানুন, হ্যাঁ বিভিন্ন ধরনের নিয়ম কানুন আইন তারা প্রণয়ন করে থাকে। It is a body consisting of chairman, member, officers and secretaries. The chairman and member are appointed by the government and work under the direct control of the Ministry of Finance. তারা কি করে চেয়ারম্যান এবং মেম্বাররা ওনারা কি গভর্নমেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় এবং তারা সরাসরি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে কাজ করে, তাদের কন্ট্রোলে। দ্যাট মিনস মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তাদের সমস্ত কিছু কন্ট্রোল করে। The major power and function of the NBR in respect of the Value Added Tax Act 1991 are as follows. তাহলে NBR VAT Act 1991 সালে যে VAT Act আছে এবং এখানে যে NBR ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে ক্ষমতা এবং কার্যাবলী কি সেটাই আমরা নিয়ে আলোচনা করব। নাম্বার 1 দেখো পাওয়ার টু ডেলিগেট অ্যান্ড এক্সপ্লেইন দ্য স্কোপ অফ ট্যাক্সেবল গুডস অ্যান্ড সার্ভিসেস। তার মানে হচ্ছে ডিক্লেয়ার অ্যান্ড এক্সপ্লেইন, তার মানে হচ্ছে কোন পণ্য এবং সেবাগুলো কি বলবো ট্যাক্সেবল, দ্যাট মিনস সেগুলোর কোনগুলোর উপরে ভ্যাট দিতে হবে কোনগুলোর উপর ভ্যাট দিতে হবে না সেই পরিধিটা পণ্যের তালিকাগুলো এটা তারা প্রদান করে। সেকেন্ড হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ প্রদান করে। 2 নাম্বার হচ্ছে দেখো পাওয়ার টু ডিটারমাইন দ্য রেট অ্যান্ড quantum of VAT in order to fix the VAT base or price or tariff value for certain goods and services। তাদের কি ক্ষমতা দেখো যে ভ্যাটের রেটটা কত হবে সেই রেট নির্ধারণ করা, যদি কোয়ান্টাম ভ্যাট ইন অর্ডার টু ফিক্স। আচ্ছা কারো ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম ছোট যে সমস্ত ব্যবসায়ী সেই সমস্ত ব্যবসায়ীগুলো কিন্তু ভ্যাটটা ফিক্স থাকে, তারা সেল যাই করুক না কেন তাদের ভ্যাটটা একটা ফিক্স থাকে এবং এই ফিক্সটা বিভিন্ন এরিয়া ওয়াইজ থাকে। এই জিনিসগুলো তারা কিন্তু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটা নির্ধারণ করে থাকে। আচ্ছা তারপরে দেখো নাম্বার 3 power to direct the method of timing regarding the payment of VAT SD including advance payment। তার মানে হচ্ছে কোন সময় ভ্যাটটা প্রদান করতে হবে বা অ্যাডভান্স পেমেন্ট কখন করতে হবে এই ব্যাপারগুলো তারা নির্ধারণ করে থাকে। 4 পাওয়ার টু declare any goods or services exempted from VAT STT and TT। দ্যাট মিনস কোন পণ্যগুলো ভ্যাটের আওতাভুক্ত থাকবে, দ্যাট মিনস ভ্যাট কোন পণ্যের ক্ষেত্রে ভ্যাট দিতে হবে না, সেলস ট্যাক্স দিতে হবে না, এসডি সোর্স ডিউটি দিতে হবে না, হ্যাঁ এইগুলো তারা নির্ধারণ করে দেয় কোন পণ্য। এরপরে দেখো 5 নাম্বারে পাওয়ার টু ডাইরেক্ট দ্যাট এনি specified goods, classes of goods or service rendered shall be registered under section 50 and shall be VAT irrespective of annual turnover। Power to direct that any specific goods, class of goods or services rendered shall be registered। That means কোন পণ্যগুলো বা কোন সেবার ক্ষেত্রে যেগুলো রেজিস্টার্ড বাধ্যতামূলক, হ্যাঁ যেগুলো রেজিস্টার্ড বাধ্যতামূলক সেটার অ্যানুয়াল টার্নওভার যাই হোক না কারণ দ্যাট মিনস কোন পণ্যগুলো
তুমি কেনা বেচা করলে তোমাকে ভ্যাট বাধ্যতামূলকভাবে দিতে হবে, তোমার রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে থাকতে হবে। আমরা কিন্তু বলেছি যে টার্নওভার যদি 3 লাখ টাকা হয় সেই ক্ষেত্রে টার্নওভার যাই হোক না কেন, এটা এই সমস্ত পণ্যগুলো কি করবে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ নির্ধারণ করে দিবে। 6 দেখো, পাওয়ার টু কনস্টিটিউট or form LTUS, that means LTUS মানে হচ্ছে ওই যে লার্জ ট্যাক্স ইউনিট, হ্যাঁ, পাওয়ার টু কনস্টিটিউট অর ফর্ম, তার মানে লার্জ ট্যাক্স ইউনিট যারা, দ্যাট মিনস বৃহৎ করদাতা শ্রেণী, এইটাও নির্ধারণ করে দেয় যে বৃহৎ করদাতা শ্রেণী কারা হবে, কোন মানে কোন পর্যায়ে গেলে তারা বৃহৎ করদাতা ইউনিটের আওতায় আসবে, সেটাও ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ নির্ধারণ করে দিয়ে থাকে। 7 নাম্বার দেখো, পাওয়ার টু প্রোভাইড নেসেসারি ডিরেকশন to release certain goods without payment of VAT and to allow drawback of VAT on certain goods. That means তারা এটাও নির্ধারণ করে দেয় যে কোন কোন পণ্যের ক্ষেত্রে ভ্যাট রিলিজ হবে, দ্যাট মিনস ভ্যাটের আওতামুক্ত থাকবে, ভ্যাট তাদেরকে দিতে হবে না, ভ্যাট দিলে সেটা ফেরত পাবে, সেই জিনিসগুলো নির্ধারণ করে দেয়। 8 দেখো, পাওয়ার টু ডিটারমাইন দ্য টাইম অ্যান্ড প্রসিডিউর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সামশন ফ্রম রেজিস্ট্রেশন। আচ্ছা, এখানে তারা নির্ধারণ করে দেবে যে রেজিস্ট্রেশনের প্রসিডিউর কি এবং কখন রেজিস্ট্রেশন করতে হবে, এবং এক্সামশন ফ্রম রেজিস্ট্রেশন, এবং কে কে কাকে, মানে কোন কোন ব্যবসায়ীকে বা কোন কোন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হবে না, সেই জিনিসগুলো তারা নির্ধারণ করে দেয়। এরপরে দেখো 9, পাওয়ার টু অ্যাপয়েন্ট ভ্যাট অফিসার ফর দ্য পারপাস অফ গিভিং ইফেক্ট টু ভ্যাট অ্যাক্ট অ্যান্ড রুলস। তার মানে হচ্ছে তারা কি করে, ভ্যাট অফিসারকে তারা নিয়োগ দিয়ে থাকে, ভ্যাট অফিসারকে তারা নিয়োগ দিয়ে থাকে ভ্যাটের ইফেক্টটা দেখার জন্য, ভ্যাটের প্রভাবটা কি পরিমাণ পড়ছে সেই জিনিসগুলো, বা ভ্যাট কালেক্ট করা, এই সমস্ত কাজে। কারণ আমরা এর আগে দেখেছি যে এই অথরিটিগুলো আছে সব কিন্তু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর আন্ডারে। 10 দেখো, power to prescribe the VAT official necessary guidelines to exercise the power and duties assigned or imposed on them. কি বলেছে, power to prescribe the VAT official necessary guidelines to exercise the power and duties assigned or imposed on them. আচ্ছা, এই যে ভ্যাট অফিসিয়ালরা আছে তাদেরকে বিভিন্ন ক্ষমতা অর্পণ করা হয় যাতে তারা তাদের কাজগুলো স্মুথলি কাজ করতে পারে, দ্যাট মিনস যার উপরে যেই দায়িত্বটা দেওয়া হয় সেই দায়িত্বটা এক্সেস করা, এবং সেই দায়িত্বটা তাকে সম্পাদন করার জন্য যতখানি তাকে পাওয়ার দেওয়া যায়, যতখানি তাকে ক্ষমতা দেওয়া যায়, সেই ক্ষমতাটা দিয়ে থাকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। 11 দেখো, power to appoint auditor fixing reasonable remuneration and determining terms and conditions to inspect stock of goods and to examine books of accounts of a registered or registerable person. তার মানে এখানে বলা হচ্ছে অডিটরদেরকে তারা নিয়োগ দিয়ে থাকে যে কোনো যারা ভ্যাট রেজিস্ট্রেশন করেছে সেই সমস্ত রেজিস্টার্ড ব্যক্তিদের অ্যাকাউন্টসগুলো ঠিক আছে কিনা সেই অ্যাকাউন্টসগুলো দেখভাল করার জন্য তারা অডিটর নিয়োগ দিয়ে থাকে। 12 দেখো, পাওয়ার টু ম্যানেজ দ্য ফরফিটেড গুডস ইন এনি প্রেসক্রাইবড ম্যানার সাবজেক্ট টু রুলস। আচ্ছা, কোনো ফরফিটেড মিনস হচ্ছে কোনো বাজেয়াপ্ত পণ্য যেটা বলা আছে সে সমস্ত বাজেয়াপ্ত পণ্য কি মানে কোথায় কি কাজে লাগবে সেই জিনিসটাও তারা মেনশন করে থাকে। 13 দেখো, পাওয়ার টু specify the method and procedure of accounts maintained by a registered taxpayer. Method and procedure of accounts maintained, তার মানে কি ওয়েতে এখন মানে কোন কোন বুকস অফ অ্যাকাউন্টস গুলো মেনটেন করতে হবে এবং কিভাবে মেনটেন করতে হবে সেই জিনিসগুলো তারা বলে দেয়, মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কিভাবে এগুলো রাখতে হবে সেই জিনিসটা বলে দিয়ে থাকে। পাওয়ার টু কল ফর দ্য রেলিভেন্ট রেকর্ডস অ্যান্ড ইনিশিয়াল প্রসিডিউর, তাহলে হচ্ছে রেলিভেন্ট রেকর্ড, প্রয়োজনীয় রেকর্ড এবং তাদের সমস্ত রকমের পাওয়ার আছে যে কোনো রেজিস্টার্ড ব্যক্তি বা যে কোনো রেজিস্টার্ড প্রতিষ্ঠানের যে বুকস অফ অ্যাকাউন্টসগুলো আছে সেগুলো যে কোনো মুহূর্তে সেগুলো দেখার
বা সেগুলো প্রকাশ করার ক্ষমতা তারা রাখে। 15 দেখো যে পাওয়ার টু rectify any apparent error or incorrectness from the record of any order passed under the provision of VAT Act। তার মানে হচ্ছে তারা যে কোনো অশুদ্ধ ফর্ম বা যে কোনো রেকর্ড সেটা পাস করার বা সেইটার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতাও তারা রাখে। 16 দেখো পাওয়ার টু গিভ লাইসেন্স টু এনি পারসন to act as VAT consultant subject to the condition and procedure specified by rules. Power to give license to any person to act as VAT consultant. That means হচ্ছে যে কোনো ব্যক্তিকে VAT কনসালটেন্সি করার জন্য তারা লাইসেন্স প্রদান করার ক্ষমতা রাখে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন শর্ত সাপেক্ষে অ্যান্ড প্রসিডিউর স্পেসিফাইড বাই দ্য রুলস। তার মানে রুলসে যে সমস্ত কন্ডিশন ফুলফিল করতে বলা হয়েছে সেই সমস্ত কন্ডিশন ফুলফিল করে তারা যে কোনো ব্যক্তিকে ভ্যাটের কনসালটেন্ট, দ্যাট মিনস ভ্যাটের কনসালটেন্ট হওয়ার জন্য তার লাইসেন্স প্রদান করেন। 17 বলেছে পাওয়ার টু রিওয়ার্ড সার্টেন পারসন সাকসেসফুল ইন ডিটেকশন অফ ভ্যাট evasion and not complain to VAT law and not complaints to VAT law। তার মানে হচ্ছে যে কোনো ব্যক্তিকে তারা কি করে পুরস্কার প্রদান করে যারা কি করে ভ্যাট ফাঁকি দেয় না এবং সঠিকভাবে ভ্যাট প্রদান করে তাদেরকে পুরস্কার প্রদান করে। 18 বলেছে পাওয়ার টু মেক রুলস টু ফুলফিল দ্য অবজেক্ট অফ দ্য ভ্যাট অ্যাক্ট। পাওয়ার টু মেক রুলস তার মানে নিয়ম কানুন তৈরি করে ভ্যাটের উদ্দেশ্য আদায়ের জন্য, দ্যাট মিনস ভ্যাটটা যেই উদ্দেশ্য নিয়ে ইম্পোজ করা হয়েছে আমাদের দেশে সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্য তারা যে কোনো সময় যে কোনো রুলস তারা কি করে তৈরি করে। এই হচ্ছে আমাদের আজকের লেকচারে বলা ছিল যে ভ্যাটের অথরিটির আরও আছে, আমরা এরপরে হচ্ছে কমিশনার অফ ভ্যাট তার সম্পর্কে জানবো। আজকে শুধুমাত্র ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর পাওয়ার কতখানি, দ্যাট মিনস আমরা এটাই বুঝতে পারলাম যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ভ্যাট কালেক্ট করার সর্বময় ক্ষমতার অধিকারী, দ্যাট মিনস মিনিস্ট্রি অফ ফিনান্স তাকে সর্বময় ক্ষমতা দিয়েছে এবং ভ্যাট আদায় করার জন্য যত কিছু লাগে তারা সেটা ইম্পোজ করে, তারা নিয়ম কানুন তৈরি করে, তারা ভ্যাট কোথায় আদায় হচ্ছে ভ্যাটের ক্ষেত্রটা প্রসারিত করতে পারে, কোন কোন অফিসারকে নিয়োগ দিতে হবে সেই অফিসারকে তারা নিয়োগ দিতে পারে, কোন কোন প্রোডাক্ট ভ্যাটের আন্ডারে আসবে না এবং কোন কোন প্রোডাক্ট ভ্যাটের আন্ডারে আসবে যদিও তার টার্নওভার কম থাকে। এই যে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং ভ্যাটের যে খুঁটিনাটি বিষয় সমস্ত কিছুই কিন্তু করে হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। দ্যাট মিনস ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী ভ্যাট ইম্পোজের ক্ষেত্রে। তো এই ছিল আজকে আমাদের লেকচার। আমি তোমাদের আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।